আমরা দেখব যদি মূল শব্দে রেপ যুক্ত হয় এবং তার উচ্চারণ যদি অর বা আর এর মতো হয় তাহলে এই রেপের পরিবর্তে রি বর্ণ হয়। আমরা একটা উদাহরণ দেখি। দেবর্ষি, এখানে মূল শব্দ হচ্ছে দেব এবং রেপ যেহেতু আছে এবং এটি দেবর, এখানে অর উচ্চারিত হচ্ছে। তাহলে আমাদের দুটা কন্ডিশন, একটা হচ্ছে রেপ যুক্ত হতে হবে এবং মূল শব্দের উচ্চারণ অবশ্যই অর বা আর এর মতো হতে হবে। তাহলে দেবর্ষি এখানে দেখতেছি দেব যোগ ঋষি, যেহেতু রেপের পরিবর্তে আমাদের রি বর্ণ যুক্ত হবে। মহর্ষি এখানে কি হবে মহাযোগ ঋষি। শীতার্থ এখানে আর উচ্চারিত হয়েছে, তাহলে কি হবে শীত যোগ ঋত। তৃষ্ণার্থ তৃষ্ণা যোগ ঋত। এরপরে আমরা দেখব যদি মূল শব্দে র ফলা যুক্ত থাকে তাহলে এই র ফলার পরিবর্তে রি কার ব্যবহার হবে। আগেরটাতে আমরা রি বর্ণের কথা বললাম, এবার বললাম রি কার। তার মানে র ফলা থাকলেই আমাদের এটি রি কার হয়ে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। পিত্রালয়, তাহলে মূল শব্দ হবে পিতৃ, যেহেতু র ফলা আছে এখানে রিকার হবে। আর হচ্ছে আলয়, এখানে আছে পিত্রাদেশ, তাহলে মূল শব্দ হবে পিতৃজ আদেশ। আশা করা যায় বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে মূল শব্দে যদি ঐকার যুক্ত শব্দ হয়, মূল শব্দটি যদি ঐকার যুক্ত হয় তাহলে যেখানে ঐকার আছে সেখানে আমাদের বিচ্ছেদ করতে হবে এবং বিচ্ছেদ করলে এ বা ঐকার দিয়ে আমাদের বিচ্ছেদ করতে হবে। কোথায় এ হবে এবং কোথায় ওই হবে সেখানে বোঝার জন্য এর আগেই বলেছি যে মূল শব্দটি ঠিক রেখে আমাদের পরবর্তী যে শব্দটি হবে এটি শব্দের বাস্তবিক ক্ষেত্রে বানানটি কি সেটির দিকে খেয়াল করতে হবে। এছাড়াও এই বর্ণটির ক্ষেত্রে যদি আমরা শব্দটির ক্ষেত্রে খেয়াল করি তাহলে এটি যদি যুক্ত বর্ণ হয় তাহলে এখানে ঐকার দিয়ে লিখতে হবে এবং মুক্ত হলে একার হবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমরা উদাহরণের দিকে আবার খেয়াল করি। জনৈক, এখানে কি হবে জন যোগ এক। এখানে শেষের এই যে কটা দেখা যাচ্ছে এই ক বর্ণটি অবশ্যই মুক্ত বর্ণ, তার মানে এখানে একার হবে। সদৈব সদাযোগ এব। মতৈক্য, এখানে কয় জ ফলা আছে তার মানে এটি যুক্ত বর্ণ, এখানে কি হবে মজ্জ ঐক্য। এছাড়া আমরা বলতে পারি ঐক্য বানান নিশ্চয়ই একার দিয়ে লেখা হয় না। হিতৈষী, এখানে মূল শব্দ হচ্ছে হিত, এরপরে হবে ঐশী, ঐশী বানানটা অবশ্যই ঐকার দিয়ে। মহেশ্বর্য, এরপরে কি হবে মহাযোগ ঐশ্বর্য। আশা করা যায় বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব মূল শব্দে যদি ঔকার উচ্চারিত হয় তাহলে ওকার অথবা ঔকার দিয়ে আলাদা করতে হবে। তাহলে কি হবে বনযোগ ঔষধি, মহ ঔষধি মহাযোগ ঔষধি, পরম ঔষধ পরমযোগ ঔষধ। এখানে একটা জিনিস খেয়াল রাখা জরুরি, শুধু ঔষধি শব্দের বানানে আমরা ওকার পাবো আর বাকি সকল ক্ষেত্রেই আমরা ঔকার দিয়ে লিখতে হবে। তাহলে ঔষধি সাধারণত বনের গাছগাছালি থেকে যে ঔষধ তৈরি হয় সেটি মূলত আমরা ঔষধি বলে থাকি। তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপরেই যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্রস্ব উকার থাকে মূল শব্দে তাহলে এটি হ্রস্ব বা দীর্ঘ উকার দিয়ে আমাদের বিচ্ছেদ করতে হবে। তাহলে কি হবে মরুদ্যান, এখানে নিশ্চয়ই দীর্ঘ উকার আসছে মাঝে, তাহলে হবে মরুযোগ উদ্যান। আর উদ্যান বানান অবশ্যই আমাদের হ্রস্ব উকার দিয়ে লিখতে হয়। এরপরে বধূৎসব, বন্ধুৎসব, এটা হবে বধূৎসব, তাহলে বধূযোগ উৎসব ভূর্ধ ভূযোগ ঊর্ধ্ব। এই যে ঊর্ধ্ব বানান আমাদের নিশ্চয়ই দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে। এছাড়া আগে আমরা যে নিয়মটি বলেছিলাম মুক্ত হলে হ্রস্ব উকার, যুক্ত হলে দীর্ঘ উকার। এর পরের যে নিয়মটি সেটি হচ্ছে মূল শব্দে আমাদের আব উচ্চারিত হয়, আব অর্থাৎ আকার এবং ব এ আমাদের ঔকার দিয়ে বিচ্ছেদ করতে হবে। তাহলে আকার ব থাকলে আমরা এখানে ঔকার দেব, আর যদি আকার ব না থাকে শুধু ব থাকে তাহলে আমরা এটা ওকার দেব। তার মানে এই আকারটা আমাদের ঔকারের কাজ করেছে, এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। যেমন পাবক, এই পাবক শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো পৌজক, কারণ এই পাবক বানানে একটি আকার এবং ব আমরা দেখেছি। নাবিক, এখানে আকার ব আছে তার মানে নৌযোগ ইক। ভাবুকে ভাবুক, এখানে কি হবে ভৌযোগ উক। তাহলে পবিত্র এটি ব হবে, পবিত্র এখানে কি হবে পৌযোগ ইত্র, কারণ এখানে আকার ব নেই শুধু ব আছে। এরপরে আছে গবেষণা, এখানে আকার ব নেই আছে একা, তার মানে এটা হবে গোযোগ এসনা। লবণ, এখানে লোযোগ অন, কারণ এটা আকার ব নয় শুধু। এরপরে আমরা যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে অয় বা আয়, অর্থাৎ শুধু যদি অন্তস্থ অথবা আকার অন্তস্থ হয় তাহলে এটির উচ্চারণ সন্ধি বিচ্ছেদে কি হবে। শুধু অন্তস্থ থাকলে আগেরটির মতো শুধু এ হবে এবং আকার অন্তস্থ থাকলে এখানে ওই হবে। আমরা উদাহরণ দেখি। চয়ন, চয়নের নিচে আকার অন্তস্থ নেই শুধু অন্তস্থ আছে, তাহলে কি হবে চেযোকন। নয়ন, এখানে কি হবে নেযোকন। অপরদিকে নায়ক, এখানে আকার অন্তস্থ আছে তাহলে কি হবে নৈজ
হক। গায়ক, এখানে কি হবে? গই যোগ হক। শয়ন, এখানে আকার অন্তস্থ নেই, শুধু আছে অন্তস্থ, তাহলে হবে সে যোগ অন। তার মানে শুধু অন্তস্থ থাকলে আমাদের একার দিতে হবে, আর আকার অন্তস্থ থাকলে আমরা ঐকার দেব। আমরা আগেও বলেছি আকারের কারণে মূলত ঐকারটি যুক্ত হয়। এরপরে আমরা যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে, যদি বফলা যুক্ত শব্দ হয়, বফলা আমরা নিশ্চয়ই জানি, বিশ্বাস বানানের নিচে যে বফলা থাকে, এই বফলা যুক্ত শব্দ থাকলে এই বফলাটি উঠে গিয়ে আমাদের শুধু রস্ব উকার যুক্ত হবে। আমরা উদাহরণ দেখি। অন্যয়, এখানে নিশ্চয়ই বফলা আছে একটি, এই বফলাটি তুলে দিয়ে আমি শুধু রস্ব উকার করে দেব, তাহলে হবে অনুযোগ হয়, কেননা নয়ের সাথে একটি অ যুক্ত আছে, কারণ প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটি করে স্বরবর্ণ লুকায়িত থাকে, যদি এই বর্ণটির সাথে কোনো কার যুক্ত না থাকে। তাহলে অন্বেষণ, এখানে কি হবে? বফলাটা রস্ব উকার করে দেই, তাহলে অনুযোগ এষণ। স্বাগত, এখানে নিশ্চয়ই বফলা একটি আছে, বফলাটি তুলে দিলে আমাদের হবে সুযোগ আগত, কারণ বফলা তুলে দেওয়ার পর আমাদের বাকি অংশে যা থাকবে আমরা ঠিক তাই বসিয়ে দেব। এমনইভাবে যদি জফলা যুক্ত শব্দ হয়, এই জফলাটি উঠে গিয়ে আমাদের রস্ব ইকার করলেই সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। যেমন অত্যন্ত, এই যেহেতু জফলা যুক্ত আছে, এই জফলাটি তুলে দিয়ে আমরা কি করব? রস্ব ইকার করে দেবো, তাহলে হবে অতিযোগ অন্ত ইত্যাদি। তাহলে যেহেতু জফলা আছে, এটা উঠে গিয়ে কি হবে? ইতিযোগ আদি। প্রত্যেক, তাহলে কি হবে? প্রতিযোগ এক। তবে ব্যতিক্রম কিছু আছে, যেমন মূল শব্দের বানানটি যদি দীর্ঘ ইকার যুক্ত হয়, তাহলে এখানে রস্ব ইকারের জায়গায় অনেক সময় দীর্ঘ ইকারও যুক্ত হতে পারে। যেমন নদ্যম্বু, এখানে মূল শব্দ যেহেতু নদী, নদী বানান অবশ্যই রস্ব দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, তাহলে নদী যোগ অম্বু। এখানে মূল শব্দ হচ্ছে অতি, কারণ জফলাটা তুলে দিয়ে আমি রস্ব ইকার করে দিয়েছি, বাকি কি থাকবে? রস্ব উকার এবং কয়তয় রস্ব ইকার, তাহলে আমরা সেইটাই লিখেছি উক্তি। প্রত্যুষ, যেহেতু প্রত্যুষ বানান এখানে দীর্ঘ উকার আছে, তাহলে মূল শব্দ আমাদের জফলা তুলে দিয়ে প্রতি, এরপরে হবে উষ। উষ বানান অবশ্যই দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে, কারণ প্রত্যুষ বানানটি দীর্ঘ উকার দিয়ে লেখা। আশা করা যায় স্বরসন্ধি আপনারা বুঝতে পেরেছেন।